অধ্যায় ৩-৪ সাকসেন। কেন ক্যাপ্টেন আমাকে এমন সময়ে ডাকবেন? বাতাস চিৎকার করছিল এবং বাইরে তুষার পড়ছিল, কিন্তু লু ফেংয়ের মনে বিভিন্ন চিন্তাভাবনা চলছে। দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর তিনি হালকাভাবে বললেন, রিডায়াল। বিপ বিপ বিপ। হ্যালো, লু ফেং। ক্যাপ্টেন গাও ফেংয়ের কণ্ঠস্বর ভেসে উঠল। ক্যাপ্টেন, কিছু হচ্ছে? লু ফেং হাসতে হাসতে বলল। গাও ফেংয়ের কণ্ঠ অবিলম্বে ডুবে গেল। আমি নিশ্চিত যে আপনি সেই জ্যোতির্বিজ্ঞানের দান দেখেছেন। এটি সম্পূর্ণ 100 বিলিয়ন, অবশ্যই অগণিত যোদ্ধাদের পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে যেহেতু নোটিশে বলা হয়েছে, খুনি একজন যোদ্ধা, যে হয় ওয়ারগড লেভেলের শক্তি বা আত্মা পাঠক। যাই হোক না কেন, আপনার আত্মা পাঠক হিসাবে আপনার পরিচয় প্রকাশ করা উচিত নয়, অন্যথায় আপনি নিজের উপর বড় সমস্যা নিয়ে আসবেন। যেহেতু আমাদের ফায়ার হ্যামার স্কোয়াড এবং টাইগার ফ্যাং স্কোয়াড ইতিমধ্যেই সংঘর্ষে লিপ্ত ছিল এবং 4 জনের মধ্যে একজন যে মারা গিয়েছিলেন বাঘের ফ্যাং ক্যাপ্টেন প্যান ইয়া, যখন লোকেরা জানতে পারে যে আপনি একজন আত্মা পাঠক, তখন আপনি সহজেই সন্দেহের আওতায় আসবেন। যখন এটি ঘটবে, আপনি হাজার হাজার লোকের লক্ষ্য হয়ে উঠবেন। আপনি যতই সতর্ক থাকুন না কেন, অপ্রত্যাশিত সবসময় ঘটতে পারে। আমি বুঝেছি, কিন্তু যেহেতু আমি তা করিনি, তাই আমার ভয় পাওয়ার কিছু নেই। তবে ক্যাপ্টেন, এই খুনি বেশ শক্তিশালী। তাদের মধ্যে কেউ সেই দম্পতির সাথে যোগাযোগ করতে সক্ষম হওয়ার আগেই তিনি এই 4 জনকে মারা যেতে সক্ষম হয়েছিলেন। সে নিশ্চিত শক্তিশালী। লু ফেং প্রশংসা করা ছাড়া সাহায্য করতে পারেনি। তিনি সত্যিই শক্তিশালী। গাও ফেংও তার প্রশংসা করেছেন। লু ফেং অব্যাহত রেখেছিলেন, এবং যেহেতু প্যান ইয়া মারা গেছেন, এটিও দুর্দান্ত খবর। আমাদের ফায়ার হ্যামার স্কোয়াডকে ভবিষ্যতে কোনো সমস্যা মোকাবেলা করতে হবে না। আসলে এটা আমাদের জন্য বেশ উপকারী। আমি শুধু আপনাকে আবার মনে করিয়ে দিতে যাচ্ছি। সাবধান, সতর্ক, এবং এমনকি আরও সতর্ক। এই কেস এটা খুব অশ্বারোহণ আছে। আমি ফিরে এলে চেন গু এবং অন্যদের মনে করিয়ে দেব। চিন্তা করবেন না। যদি তাদের কেউ কিছু প্রকাশ করার সাহস করে, আমি তাদের রেহাই দেব না। ও হ্যাঁ, আপনি কখন হেডকোয়ার্টার সিটিতে ফিরছেন? আমরা যে দানবদের শিকার করেছি তার সামগ্রীগুলি এখনও সেখানে সংরক্ষিত আছে, এবং কিভাবে তাদের মোকাবেলা করতে হবে তা সিদ্ধান্ত নিতে আমরা আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করছি। লু ফেং হাসলেন। আমি মরুভূমিতে আরও কিছুক্ষণ থাকতে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু বাঘের ফ্যাং ক্যাপ্টেন মারা গেছে, আমার আর কোনো ব্যবসা নেই। আমি 2 দিনের মধ্যে ফিরে আসব। ঠিক আছে, আমি তারপর দেখা করব। গাও ফেং এর কণ্ঠস্বর কৌশলগত যোগাযোগ ঘড়ি থেকে বহন করে। পরে দেখা হবে। লু ফেং ফোন কেটে দিল এবং তার অভিব্যক্তি অবিলম্বে গুরুতর হয়ে উঠল। এই ফোন কল থেকে মনে হলো ক্যাপ্টেন তাকে মনে করিয়ে দেওয়ার ব্যাপারে গভীরভাবে আবেগপ্রবণ। ক্যাপ্টেনের কথা শুনে সত্যিই তার হৃদয় উষ্ণ হয়ে উঠল। যাই হোক, এই চিন্তা করার পরে একটি জিনিস আবিষ্কার করা যেতে পারে যে ফায়ার হ্যামার স্কোয়াডের বাকি 4 সদস্য তাকে সন্দেহ করতে পারে। তবে 4 জনের কারো কাছেই যথেষ্ট প্রমাণ নেই। লু ফেংয়ের আস্থার জন্য তাদের 4 জন কি করতে পারে? আমার জন্য তাদের বিশ্বাস করার সর্বোত্তম উপায় হল যদি তারা কেউ আমাকে ডাকে না। যদি তারা আমাকে কল না করে, তাহলে তারা কোনো প্রমাণ খুঁজে পাবে না। লু ফেং ভ্রুকুটি করে বলল, কিন্তু অধিনায়ক আমাকে ডেকেছেন এবং মনে হচ্ছে তিনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন। যদি আমি সাবধান না হতাম, সাথে সাথে 100 বিলিয়ন দ্বারা চাপ আনা হয়, আমি হয়তো মাথা গরম করে ফেলি এবং আমি যাকে পছন্দ করি তার কাছে সবকিছু প্রকাশ করতে পারি। লু ফ্যাং এর কথা চিন্তা করার পরে তিনি ভয় পেয়ে যেতে পারেননি। প্রকৃতপক্ষে একজন যুবক যে 20 বছর বয়সেও পৌঁছায়নি, সে কেবল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেছে এবং একটি জ্যোতির্বিজ্ঞানী দান পেয়েছে। অধিকাংশ মানুষ অত্যন্ত নার্ভাস হবে। তাদের সিনিয়রদের সাথে গভীর সম্পর্ক তাদের সহজেই সরাতে পারে এবং তারা উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং সমস্ত গোপনীয়তা প্রকাশ করতে পারে। আমাকে জিজ্ঞাসা করার জন্য সমস্ত ধরনের উপায় ব্যবহার করা আসলে এর পরিবর্তে আমাকে আরও সতর্ক করে তোলে।
এবং এই উদ্বেগ সহজেই মানুষ তাদের গার্ড ছেড়ে দেয়। আমি একবার গোপনীয়তা প্রকাশ করলে, ক্যাপ্টেন রেকর্ডিং ডিভাইস ব্যবহার করলে তা রেকর্ড হয়ে যেতে পারে। লু ফেং একটি দীর্ঘ নিঃশ্বাসে বললেন, আমি টাইগার ফ্যাং স্কোয়াডকে স্বীকার করছিলাম এই তথ্যের সাথে, এবং একজন আত্মা পাঠক হিসাবে আমার পরিচয় সত্য যে লি ওয়েইয়ের বাবা মা নিশ্চিত যে আমি কাছাকাছি যোদ্ধাদের একজন ছিলাম। এবং অবশেষে, রেকর্ডিং সহ। এত কাকতালীয় ঘটনা কিভাবে হতে পারে? এত সাক্ষ্য প্রমাণে হত্যাকারীর পরিচয়ে কার্যত 100 নিশ্চিত। লু ফেং একটা গভীর নিঃশ্বাস ফেলল। সত্যি, যদি সে নিজের মুখে সত্যটা স্বীকার করে, তাহলে সে বড় সমস্যা পড়বে। সৌভাগ্যক্রমে তিনি ছোট থেকেই চাপের মধ্যে ছিলেন। তিনি একজন যোদ্ধা হওয়ার জন্য কাজ করেছেন এবং কাজ করেছেন। দীর্ঘ সময়ের মানসিক চাপের পরে, তিনি নিয়মিত 20 বছর বয়সী যুবকের চেয়ে অনেক বেশি পরিচালনা করতে সক্ষম হন। সময় ধীরে ধীরে প্রবাহিত হয়, এবং তবুও তুষার দ্রুত এবং দ্রুত পতন শুরু করে, যার ফলে দৃষ্টির মধ্যে সবকিছু বিশুদ্ধ সাদা আবৃত হয়ে যায়। একই সঙ্গে তাপমাত্রা বিস্ময়কর পর্যায়ে নেমে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সময়টা মধ্যরাত পৌঁছে গেল। নোংরা, ছোট্ট ঘরে লু ফেং ক্রস পায়ে বসে, আমি আজ মোট 2টি ফোন কল পেয়েছি। একজন ক্যাপ্টেন এবং একজন ওয়েই কিংয়ের কাছ থেকে। ক্যাপ্টেন অত্যন্ত স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে, যখন ওয়েই কিং সম্পূর্ণ ধাক্কায় আছে বলে মনে হচ্ছে। এর আগে বিকেলে ওয়েই কিং যখন ফোন করেছিলেন, তখন তিনি প্রথম যেটি বলেছিলেন তা ছিল, অভিশাপ, পাগল। ক্যাপ্টেন আমাদের সতর্ক থাকতে বলেছে যেন একজন আত্মা পাঠক হিসাবে আপনার পরিচয় প্রকাশ না করে। তুমি ওই 4 জনকে মেরে ফেলোনি। ওয়েই কিং এবং গাও ফেংয়ের ফোন কল লু ফেংয়ের সন্দেহ বাড়িয়ে তোলে। অবশ্যই, শুধুমাত্র সন্দেহ। হয়তো ক্যাপ্টেন সত্যিকার অর্থেই বিবেচ্য ছিলেন, এবং হয়তো ওয়েই কিং কেবল এমন কথা বলেছিলেন কারণ তিনি তাকে সত্যিই একজন ভাই হিসাবে ভাবতেন। মানুষের পড়া সবচেয়ে কঠিন, কারণ তারা খুব অপ্রত্যাশিত। টাকার মুখে ভাইয়েরা একে অপরের দিকে ঝুঁকে পড়ে, দম্পতিদের ডিভোর্স, বাবা মা এবং সন্তানদের সম্পর্ক ছিন্ন করে। আমি ইন্টারনেটে এই ধরনের জিনিস অনেকবার দেখেছি। এবং বলাই বাহুল্য, এটি 100 বিলিয়নের বিশাল পরিমাণ। তার কৌশলগত যোগাযোগ ঘড়ির মাধ্যমে লু ফেং ইন্টারনেটে প্রবেশ করেন এবং কিছু আলোচনা বোর্ডের দিকে তাকালেন। এবং তিনি শীঘ্রই আবিষ্কার করেছিলেন যে পুরো বিশ্ব এই অনুগ্রহের জন্য কতটা পাগল হয়ে যাচ্ছে। রাতটা দিনের চেয়েও শীতল ছিল। লু ফেং এক কোণে কুঁকড়ে গিয়েছিল, কিন্তু তার হৃদয় কিছুটা ঠান্ডা ছিল। যখন থেকে তিনি ক্যাপ্টেন গাও ফেং এবং ওয়েই কিংকে সন্দেহ করতে শুরু করেছিলেন, লু ফেংয়ের সম্পূর্ণ মনোভাব পরিবর্তিত হতে শুরু করেছিল। অতীতে তিনি একজন নিয়মিত যোদ্ধার মতোই অত্যন্ত হাসি খুশি এবং সরল ছিলেন। তিনি তার স্কোয়াডে থাকা অন্য ভাইদের সাথে মৃত্যুর মুখোমুখি লড়াই করতে সক্ষম হন। তিনি সহজেই অন্যদের সাথে তার ভালো ভাই হিসাবে আচরণ করতে সক্ষম হন। কিন্তু এখন, তারা কি আমাকে ভাই হিসাবে ভাবছে, নাকি তারা আমাকে বিপুল অর্থের জন্য ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে? হতে পারে প্রমাণের অভাবই একমাত্র জিনিস যা তাদের তা করা থেকে বিরত রেখেছে। লু ফেংয়ের দৃষ্টি ঠান্ডা ছিল। আমি কি ভাবছি? আমি এলোমেলোভাবে তাদের সন্দেহ করছি। লু ফেং মাথা নাড়ল। তিনি অবশেষে বুঝতে পেরেছিলেন যে 100 বিলিয়নের বিশাল অনুদানের অধীনে তার মনোভাব পরিবর্তন করা ছাড়া কিভাবে সাহায্য করতে পারে না। তিনি নিশ্চিত হতে পারেন না যে অন্যরা 100 বিলিয়ন দ্বারা প্রভাবিত হবে না, কারণ সর্বোপরি এটি 100 বিলিয়ন। এই যে তাকে বদলে দিয়েছে। যদিও লু ফেং জানে তার এতটা সন্দেহজনক হওয়া উচিত নয়, সে নিজেকে সাহায্য করতে পারে না। ভেনিনাপোলিনাসের একটি লক্ষ্য ইতিমধ্যেই পৌঁছে গেছে। লু ফেং 100 বিলিয়ন বাউন্টি দ্বারা আনা সমস্ত চাপের মধ্যে সর্পিল হতে শুরু করেছে। কিছু মনে করবেন না, আমি আর এসব নিয়ে ভাবব না। লু ফেং অবিলম্বে তার মাথা নিচু করে তার কৌশলগত যোগাযোগ ঘড়ির দিকে তাকাল। তারপরে তিনি হালকাভাবে বোতাম টিপুন
এবং কৌশলগত যোগাযোগ ঘড়ির স্ক্রিনে বিভিন্ন ধরনের বার্তা পড়তে শুরু করেন। হঠাৎ তিনি ফোনের বইয়ের মধ্যে দিয়ে উল্টে গেলেন এবং যে নামগুলি উপস্থিত হয়েছিল তার মধ্যে একটি দ্বারা শান্ত হয়েছিলেন। এই নামের মধ্যে একটি ভালো বন্ধু ছিল যেটি সর্বদা তার সাথে খেলত, ওয়েই ওয়েন্স। আমি ভাবছি ওয়েন কেমন করছে। লু ফেং কিছুতেই হাসি ফোটাতে পারল না, কারণ সে সেই দিনগুলিতে ওয়েই ওয়েনের সাথে যা করেছিল তার কথা ভেবে। এই নামের মধ্যে তার উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন বন্ধু ছিল। সীমার দোজোতে কিছু বন্ধুও ছিল। তার বাবা মা এবং তার ভাইয়ের নামও এখানে ছিল। বাবা মা ভাই, লু ফেংয়ের দৃষ্টি নরম ছিল। যাই হোক না কেন, তোমরা কষ্ট পাবে না। আমি অবশ্যই এই সমস্যা কাটিয়ে উঠব। হঠাৎ লু ফেংয়ের দৃষ্টি পড়ল জু সিন নামের একটি। যখন তারা HR অ্যালায়েন্সের বাজারে চ্যাট করেছিল তখন তারা ফোন নম্বর বিনিময় করেছিল। যাই হোক, এতদিন পরে তিনি তাকে ফোন করেননি। জু জিনের নম্বর ডায়াল করুন, লু ফেং বললেন। কোনো কারণে নম্বর ডায়াল করার পর সে ঘাবড়ে যেতে শুরু করে। হয়তো একদিন খুনি হিসেবে তার পরিচয় প্রকাশ পাবে। যখন এটি ঘটবে, সু পরিবার অবশ্যই সোকসাইনকে তার সাথে কোনো যোগাযোগ করতে দেবে না। কৌশলগত যোগাযোগ ঘড়ি থেকে, হ্যালো জুজিনের কণ্ঠস্বর, এই কি লু ফেং? হ্যাঁ, আমি। লু ফেংয়ের হৃদয় উষ্ণ হয়ে উঠল। কত বিরল, আপনার মতো একজন বড় সময়কার যোদ্ধা আমাকে ডাকার কথা ভেবেছিলেন। জু জিন বিদ্রুপ করে হেসে উঠলেন। কি, হেডকোয়ার্টার সিটিতে ফিরে এসেছেন? আমি মরুভূমিতে আছি এবং রাত হয়ে গেছে এবং আমি বিরক্ত, তাই। লু ফেং এই কথা বলার পর তিনি হঠাৎ কিছুটা বিশ্রী বোধ করলেন। রাতে বিরক্ত? কেমন যেন মনে হচ্ছে সে একটা হুকার পেতে চাইছে। রাতের বেলা যখন সে বিরক্ত হয় তখন মহিলাদের খুঁজে বের করা। কাশি, জুজিন খানিকটা কাশি দিল। আমি কখনো জানতাম না যে তুমি এত কৌতুকপূর্ণ। কৌতুকপূর্ণ? এখন তোমার জন্য কলেজ কেমন চলছে? এমন একজন যিনি কখনো কলেজে যাননি, আমি বেশ কৌতূহলী। লু ফেং তৎক্ষণাৎ বিষয় পরিবর্তন করে দুজনে এভাবে চ্যাট করতে থাকেন। হতে পারে কারণ তারা প্রথমবার ফোনে চ্যাট করেছে, অথবা কারণ তারা উভয়ই শান্ত রাতে বিরক্ত, তাই তারা দীর্ঘ সময় ধরে চ্যাট করেছে। তিনি ফোন বন্ধ না করা পর্যন্ত লু ফেং বুঝতে পেরেছিলেন। এই ফোন কলটি 1-5 ঘন্টা ধরে চলেছিল। আমি কখনই জানতাম না যে ফোনে চ্যাটিং 1-5 ঘন্টা স্থায়ী হতে পারে। লু ফেংয়ের হৃদয় খুশিতে ভরে গিয়েছিল। প্রকৃতপক্ষে ফোনে 1-5 ঘন্টা আপনার ক্রাশের সাথে চ্যাট করা একজনকে সত্যিই খুশি করতে পারে। 100 বিলিয়ন দান দ্বারা পূর্বে আনা সমস্ত ভয় এবং সমস্ত নেতিবাচক আবেগ ছিল একেবারে ভেসে গেল। পূর্বে নার্ভাস, আতঙ্কিত ব্যক্তিটি প্রেমের ছোট্ট ছেলেটির কাছে ফিরে এসেছিল। মনোভাবের এই পরিবর্তন লু ফেংয়ের আত্মাকে ধুয়ে দিয়েছে। লু ফেং ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এটি এমন একটি শান্তি যা তিনি আগে কখনো অনুভব করেননি, মনোভাবের একটি বিশাল পরিবর্তন দ্বারা আনা একটি শান্তিপূর্ণতা। ঠিক আছে, কতজন সাধারণ মানুষ মনোভাবের এত বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায়? তার হৃদয় শান্ত এবং এখনও জলের মতো ছিল। এই অনুভূতিটি খুব দুর্দান্ত লাগছে। লু ফেং সত্যিই এই অনুভূতিটি উপভোগ করেছিলেন যা তিনি আগে কখনো করেননি, এবং এই সময়ে তার ব্লেড কৌশল অনুশীলন করার তাগিদ ছিল। সে তার পিঠের চাদর থেকে শ্যাডো ব্লেডটি বের করল। এই গভীর, ঠান্ডা রাতে, যখন অগণিত মানুষ জ্যোতির্বিজ্ঞানের অনুগ্রহে স্তম্ভিত ছিল, লু ফেং তার ব্লেড দোলাচ্ছিলেন এবং অপ্রত্যাশিত শান্তির সাথে প্রান্তরের 003 শহরের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের ঘরে তার 9 স্টেজ থান্ডার ব্লেড অনুশীলন করছিলেন। ব্লেডের প্রতিটি দোল তাকে আরাম দিয়েছে যা সে আগে কখনো অনুভব করেনি। 1 দোল, 2 দোল। লু ফেংয়ের আধ্যাত্মিক শক্তি স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে এবং আশেপাশের অঞ্চলের উপর চাপানো দোলগুলি আধ্যাত্মিক শক্তি দ্বারা স্পষ্টভাবে পরীক্ষা করা হয়েছিল। বরফের মতো ঠান্ডা আলো ধীরে ধীরে ঘরের চারপাশে ভেসে উঠল। ইউরোপ থেকে ফিরে। পরবর্তী অধ্যায় হয় আজ বা আগামীকাল, সম্ভবত কাল প্রকাশিত হবে।
এরপর প্রতিদিন অধ্যায় হবে। আমি ভেবেছিলাম আমি একদিনে একটা রিলিজ করতে পারব, কিন্তু আমি অপ্রত্যাশিতভাবে ব্যস্ত ছিলাম। অথবা হয়তো আমি প্রায়ই ডাবল চ্যাপ্টার রিলিজ করতে পারতাম, কিন্তু আমাদের দেখতে হবে ব্যাপারগুলো কেমন হয়। অধ্যায় ৩-৫ থান্ডার ব্লেড, তৃতীয় পর্যায়ে। আবেগের একটি বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার পরে তার বর্তমান মনের অবস্থা অন্তত আপাতত স্ফটিক পরিষ্কার ছিল। সেকেন্ড চিন্তা না করেই তার পুরো শরীর এবং মন তার ব্লেডের উপর নিবদ্ধ ছিল। কিছুক্ষণ অনুশীলন করার পর লু ফেং ভ্রুকুটি করলেন এবং কিছু সুইং পরীক্ষা করার সময় নিজেকে মনে করলেন। এরপরে তিনি আবার অনুশীলনে ফিরে আসবেন, বিরতি দেবেন এবং কিছুক্ষণ চিন্তা করবেন এবং তারপর আবার অনুশীলন করবেন। এর সামগ্রিক অনুভূতিটি ছিল লু ফেংয়ের গণিত সমস্যা সমাধানের অভিজ্ঞতার মতো যখন তিনি এখনই স্কুলে ভর্তি ছিলেন। একটি সত্যিই কঠিন গণিত সমস্যা সমাধান করার জন্য আপনাকে বিভিন্ন উপায়ে চেষ্টা করতে হবে। আপনি যে তথ্যটি জানেন তা দিয়ে আপনি ক্রমাগত আপনার প্রচেষ্টা ঠিক করবেন, যতক্ষণ না আপনি এটি সমাধান করেন। উচ্চ বিদ্যালয়ের পরীক্ষায় বড় গণিত সমস্যাগুলি অত্যন্ত কঠিন। কখনো কখনো আপনি কেবল 1 বা 2 ঘন্টা রেখে তাদের সমাধান করতে পারবেন না। এবং এখন লু ফেং তার ব্লেড কৌশল অধ্যয়ন করেছেন যেন তিনি একটি গণিত সমস্যা সমাধান করছেন। যাই হোক, স্বাভাবিকের বিপরীতে লু ফেংয়ের বর্তমান মানসিক অবস্থার কারণে তার মস্তিষ্ক আগের তুলনায় অনেক দ্রুত কাজ করে এবং তাকে তার শরীরের সবচেয়ে অস্পষ্ট অংশগুলিকেও স্পষ্টভাবে নিয়ন্ত্রণ করতে দেয়। পরিশ্রমের এক রাত। দ্বিতীয় দিনের সকালটা তখনও পরিশ্রমে ভরা। দ্বিতীয় দিনের বিকেলে লু ফেং গভীর চিন্তায় মগ্ন ছিলেন যখন তিনি তার ভূতের ফলক ধরে ব্যালকনিতে বসেছিলেন। তিনি সেখানে 3 ঘন্টা বসে থাকলেন। লু ফেং তার ব্লেড কৌশল অধ্যয়ন চালিয়ে যান এবং ফলস্বরূপ খেতে ভুলে গিয়েছিলেন, জ্যোতির্বিজ্ঞানের অনুগ্রহ সম্পর্কে সমস্ত কিছু ভুলে গিয়েছিলেন এবং তার সমস্ত সন্দেহের কথা ভুলে গিয়েছিলেন। দ্বিতীয় দিনের গভীর রাতে লু ফেং এই আবাসিক ভবনের 8তম তলায় অন্ধকার বসার ঘরে তার ব্লেড দোলাতে থাকে। ব্লেডের ঠান্ডা আলো একজনের হৃদয়কে পুরোপুরি শীতল করে দিয়েছে। এতক্ষণে কতবার সে তার ব্লেড দুলিয়েছে কে জানে, কিন্তু এইবার ভূতের ব্লেডের সামান্য নড়াচড়ায় পুরো বসার ঘরটা উজ্জ্বল হয়ে গেল। সেই আলোতে লুকিয়েছিল সামান্য অদ্ভুত কম্পন। বিদ্যুতের ঝলকানির মতো আশেপাশের বাতাস ফোঁ শব্দের সাথে একটি সনিক বুমের মতো একটি শকওয়েভ সৃষ্টি করে। বিস্ময়ে লু ফেংয়ের চোখ বড় হয়ে গেল। এটা কাজ করেছে। আমি আসলে এটি সম্পন্ন করেছি। আমি অবশেষে 9 স্টেজ থান্ডার ব্লেড এর তৃতীয় পর্যায় শেষ করেছি। লু ফেং উত্তেজনা এবং আনন্দের চিৎকার ছাড়া আর কিছু করতে পারেনি। থান্ডার ব্লেডের তৃতীয় পর্যায়ে জ্যোতির্বিজ্ঞানের বদান্যতার ঘোষণার খুব বেশি দিন পরেই সম্পূর্ণ হয়নি। 9 স্টেজ থান্ডার ব্লেড এর প্রতিটি পর্যায়ে কঠিন থেকে কঠিনতর হচ্ছে এবং আমি খুব বেশি দিন আগে সফলভাবে দ্বিতীয় পর্যায়টি সম্পন্ন করেছি। কে ভেবেছিল যে আমি এত তাড়াতাড়ি তৃতীয় ধাপ শেষ করতে পারব? লু ফেং একটি হাসি দিল। আসলে আমাকে লি ওয়েইয়ের বাবা-মাকে ধন্যবাদ জানাতে হবে। যদি লি ওয়েইয়ের মা ভেনিনাপোলিনাস জানতেন যে এটি ঘটেছে, তিনি সম্ভবত রাগ থেকে রক্ত ছিটিয়ে দেবেন। 9 স্টেজ থান্ডার ব্লেড ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। এই পৃথিবীর 9টি ধাপ সম্পূর্ণ করতে সক্ষম একমাত্র ব্যক্তি হলেন থান্ডার গড়। এই চূড়ান্ত কৌশল অত্যন্ত জবাখিচুড়ি হয়। তৃতীয় পর্যায়ে আপনার শক্তি 2-8 দ্বারা গুণিত হয়। লু ফেং এর বর্তমান ফিটনেস লেভেল তাকে উন্নত যোদ্ধা পর্যায়ে রাখে। 2-8 দ্বারা গুণ করুন এবং তার আক্রমণ শক্তি একটি মধ্যবর্তী স্তরের যুদ্ধবাজের প্রতিদ্বন্দ্বী। 2-8। মনে রাখবেন যে একটি স্তর শুধুমাত্র 2টির একাধিক দ্বারা পৃথক হয়। আমার একটি ব্লেড 4টি শক্তি প্রযোগ সহ একজন মধ্যবর্তী যুদ্ধবাজের প্রতিদ্বন্দ্বী। যদি আমার আধ্যাত্মিক শক্তি আমার ভূতের ব্লেডকে সহায়তা করে এবং 5ম বা 6ষ্ঠ শক্তির পরিশ্রম যোগ করে,
আমার ব্লেড একটি উন্নত স্তরের যুদ্ধবাজের প্রতিদ্বন্দ্বী হতে পারে। লু ফেং স্পষ্টভাবে তার আধ্যাত্মিক শক্তির শক্তি বুঝতে পেরেছিলেন। আপনি যদি আপনার আক্রমণের সাথে আধ্যাত্মিক শক্তিকে একত্রিত করেন তবে এর শক্তি আরও বেশি হয়ে দাঁড়াবে। আশ্চর্য! একটি অপ্রত্যাশিত বিস্ময় জ্যোতির্বিজ্ঞানের অনুগ্রহ দ্বারা আনা। জ্যোতির্বিদ্যাগত অনুগ্রহ প্রকৃতপক্ষে লু ফেংকে বিশাল চাপের মধ্যে ফেলেছে। কেউ কেউ এই চাপে ভেঙে পড়তেও পারে, কিন্তু কিছু লোক এই চাপের অধীনে আরও কঠোর পরিশ্রম করবে এবং একটি আশ্চর্যজনক হারে উন্নতি করবে। আর লু ফেং উন্নতি পেয়েছেন। আমাকে লি ওয়েইয়ের বাবা-মাকে ধন্যবাদ জানাতে হবে। লু ফেংয়ের মুখ খুশিতে পূর্ণ ছিল। সেই জ্যোতির্বিজ্ঞানী অনুগ্রহ সত্যিই আমার হৃদয়ের গভীরে ভয়ের জন্ম দিয়েছে এবং আমাকে অনুভব করেছে যে কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। সৌভাগ্যক্রমে আমি জুজিনের সাথে চ্যাট করার পরে খুশি হয়েছিলাম। এই বিশাল পরিবর্তন আমাকে অসাধারণভাবে শান্ত করেছে। তার হৃদয় তখনও জলের মতো ছিল, অন্য কথায় এমনকি বিক্ষিপ্ততার ক্ষুদ্রতম বিটও বিদ্যমান ছিল না। দীর্ঘ সময় ধরে এই চরম শান্তির স্তর বজায় রাখা খুব কঠিন। সাধারণত একজন সাধারণ ব্যক্তি মাঝে মাঝে এই অবস্থায় প্রবেশ করতে পারে যখন তার জীবন বিপদে পড়ে বা জরুরি অবস্থার সময়। সেই সময়ে তাদের দক্ষতা তাদের স্বাভাবিক সীমা অতিক্রম করে বিস্ফোরিত হবে। উদাহরণস্বরূপ লু ফেং, যিনি একেবারে শান্ত ছিলেন এবং তার কোনো দ্বিধা ছিল না, মাত্র 1-2 সেকেন্ডের মধ্যে ফ্যামিলি মার্ট সুপারমার্কেটে শত শত কমান্ডার স্তরের দানব দ্বারা বেষ্টিত হওয়া থেকে পালাতে সক্ষম হয়েছিল। যাই হোক, সেই অবস্থা সাধারণত মাত্র 1 বা 2 মিনিটের জন্য বজায় রাখা যেতে পারে। যাই হোক, মনোভাবের এই বিশাল পরিবর্তনের সাথে তিনি 2 ঘন্টারও বেশি সময় ধরে সেই অবস্থায় থাকতে পেরেছিলেন। এই 2 ঘন্টার ব্লেড প্রশিক্ষণে তিনি 9 স্টেজ থান্ডার ব্লেড তৃতীয় পর্যায়টি সম্পূর্ণ করতে সক্ষম হন। শেষ পর্যন্ত তার তীব্র আনন্দের কারণেই তিনি যে অবস্থায় ছিলেন সেখান থেকে পালাতে পেরেছিলেন। জ্যোতির্বিজ্ঞানের অনুগ্রহ অবশ্যই আমাকে প্রভাবিত করেছে। ইতিহাসের বই অনুসারে যে কোনো প্রাচীন সম্রাটের অধিকাংশ পতন ঘটেছিল তাদের মন্ত্রীদের সন্দেহের কারণে। তাদের সন্দেহ তাদের অসুস্থ করে তুলেছিল এবং তাই তাদের মৃত্যুর কারণ হয়েছিল। লু ফেংয়ের মানসিক অবস্থাও অন্য স্তরে উঠে গিয়েছিল। জ্যোতির্বিজ্ঞানের অনুগ্রহ এখন তার উপর খুব কম প্রভাব ফেলেছে। অধিনায়ক এবং অন্যদের কাছে কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ ছাড়া স্বাভাবিকভাবেই তারা অনুগ্রহ গ্রহণ করতে সক্ষম হবে না। তারা যদি অনুগ্রহ গ্রহণ করতে না পারে তাহলে তারা কেন কিছু জানাবে? লু ফেংয়ের কান সামান্য নড়ল, তারপর সে বারান্দার দিকে ছুটে গেল এবং নিচে তাকাল। এই আবাসিক অ্যাপার্টমেন্টের নিচে কয়েক ডজন দানব বিল্ডিংয়ের দিকে জড়ো হয়েছিল। লু ফেং হিম হয়ে গেল এবং তারপর হেসে বলল, মনে হচ্ছে তৃতীয় পর্যায় শেষ করার পর আমার চিৎকারটি বেশ খানিকটা দানবকে আকৃষ্ট করেছিল। এই মুহূর্তে আমার হেডকোয়ার্টার শহরে ফিরে আসার সময় হয়েছে। লু ফেং তার ব্যাগ, ব্লেড এবং ঢাল তুলে নেওয়ার পরে তিনি বাজের মতো লাফ দিয়ে সরাসরি 8 তলার বারান্দা থেকে লাফ দিয়ে পাশের একটি 3তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ছাদে পড়ে যান। এরপর শরীরের ঝাঁকুনি দিয়ে অদৃশ্য হয়ে যায়। রেল স্টেশন। ট্রেন স্টেশনটি সর্বদা সবচেয়ে জনাকীর্ণ জায়গা যেখানে এটি অযৌক্তিক। এলাকায় সীমাহীন কোলাহল ছড়িয়ে পড়ে। একটা লম্বা ট্রেন ধীরে ধীরে ট্রেন স্টেশনে ঢুকে পড়ল এবং ট্রেনের কান ছিদ্রকারী ব্রেক ট্র্যাক থেকে আসতেই ট্রেনের দরজা খুলে গেল। একটি ক্যানে ভর্তি সার্ডিনের মতো বিপুল পরিমাণ যাত্রী বেরিয়ে এসেছে। হেডকোয়ার্টার শহর, এখন এই বাড়ি। লু ফেং ট্রেনের দরজা থেকে বেরিয়ে এসে চারপাশে তাকিয়ে হাসলেন। আমি ফিরে এসেছি। ডোজো অফ লিমিটসের ব্যক্তিগত গাড়িতে চড়ে লু ফেং সূর্য অস্ত যাওয়ার পরে মিংইউ সেক্টরে ফিরে আসেন। এই ছোট খাতটি এখনও বরাবরের মতোই, স্বাভাবিকের মতোই শান্ত। জানালা দিয়ে লু ফেং ছোট সেক্টরে প্রচুর পরিমাণে বাসিন্দাদের আড্ডা দিতে এবং আরাম করতে দেখেছেন। বিপ, লিমিট হলের সামনে গাড়ি থামল। লু ফেং গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল।
লিমিট হলের প্রবেশদ্বারের সামনে একটি বড় দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের পরিবারের সাথে বেশ কিছু যোদ্ধা ছিল, এমনকি ফায়ার হ্যামার স্কোয়াডের কিছু লোকও ছিল। অবশ্যই তার ভাই এবং বাবা মাও এখানে ছিলেন। ফেং, লু হংগু এবং গং জিন ল্যান চিৎকার করা ছাড়া সাহায্য করতে পারেনি। ব্রো লু হুয়ার মুখ খুশিতে ভরে গেল। পাপা ফেং! ক্যাপ্টেন পাগল! বেশ কয়েকজন যোদ্ধাও আবেগে চিৎকার করে উঠল। ক্যাপ্টেন, আপনিও এখানে আছেন? লু ফেং হেসে বিস্ময়ের সুরে বলল। ক্যাপ্টেন গাও ফেং, ওয়েই টাই এবং ওয়েই কিংও হেসেছিলেন যখন গাও ফেং বলেছিলেন, আপনি কি আমাদের বলেননি যে আপনি এই 2 দিন ফিরে আসবেন? আমরা যাই হোক, আমাদের আছে দৈত্য উপকরণ সঙ্গে মোকাবিলা করতে হবে। অধিকন্তু আমরা কিছু সময়ের জন্য পুরানো ঝাংকে দেখিনি, তাই আমরা ভাইয়েরা দেখা করতে এবং আড্ডা দিতে পারি। লু ফেং মাথা নেড়ে হেসে বলল, ক্যাপ্টেন, আমি আজ রাতে তোমার সাথে কথা বলবো, আমি আগে ফিরে যাব। ঠিক আছে। গাও ফেং হেসেছিল যখন সে মাথা নেড়ে লু ফেংকে চলে যেতে দেখেছিল। সে মনে মনে ভাবল, লু ফেংয়ের মুখ এবং দৃষ্টিভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি বেশ সুখী এবং স্বাচ্ছন্দ্যময় এবং একেবারেই কোনো চাপের মধ্যে নেই। অপরাধী আসলে সে নাও হতে পারে, এমনকি গাও ফেং নিজেও জানতেন না এখন তার নিজের চিন্তাভাবনা কি। লু ফেং অপরাধী কিনা তা তদন্ত করতে এবং খুঁজে বের করতে চাইলেও তিনি সাহায্য করতে পারেননি, যেহেতু 100 বিলিয়ন এর আকর্ষণ ছিল খুব বেশি। তিনি লু ফেংকে অপরাধী হতে চাননি যাতে তার হৃদয় আরাম পায়। জ্যোতির্বিজ্ঞানের অনুগ্রহের চাপে এই পৃথিবীতে কতজন মানুষ কেবল চিন্তামুক্তই নয়, সুখীও হতে পারে। অন্তত 200 বছর বয়সে পৌঁছেনি এমন একজন যুবকের পক্ষে এমন কাজ করা কঠিন হবে। গাও ফেং মাথা নাড়ল। যাই হোক, আমি আর এসব নিয়ে ভাবব না। গাও ফেংকে স্বীকার করতে হয়েছিল, এমনকি তিনি বিপুল পরিমাণ অর্থের দ্বারা কিছুটা দূরে ছিলেন। চল যাই ভাইয়েরা, ড্রিঙ্ক খাব! গাও ফেং চেঁচিয়ে উঠল। যাওয়া? হা, চল একসাথে যাই। প্রতিবন্ধী ঝাংকে সহ ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা লিমিট হলে প্রবেশ করেন। শুধু লু ফেং তার বাড়িতে ছিলেন। লু ফেংয়ের বাড়ির 2য় তলায়। তিনি বাড়ি ফিরে আসার পর লু ফেং মূল্যবান ব্লেড, যুদ্ধের ইউনিফর্ম এবং ড্রাগনের ডিম সম্বলিত ব্যাগটি তার ঘরে তার নিজের ব্যক্তিগত শেফের মধ্যে রেখেছিলেন। আসলে এমনকি যদি তিনি এটি মেঝেতে রাখেন, কেউ এটি চুরি করবে না। এটি ডোজো অফ লিমিটের ফাইটার সেক্টর, কেউ এখানে জিনিস চুরি করার সাহস করবে না। কোনো সন্দেহ ছাড়াই লি ওয়েই এর পিতামাতার অধিকার আছে একটি এলাকায় যোদ্ধাদের খুঁজে বের করার। 003 শহরের প্রান্তে জড়ো হওয়া যোদ্ধাদের সংখ্যার সাথে তারা সম্ভবত হাজার হাজার যোদ্ধাদের অনুসন্ধান করেছে। যেহেতু আমি তাদের মধ্যে একজন, তাই আমাকে সন্দেহ করার সম্ভাবনা কম। লি ওয়েইয়ের বাবা মা ইতিমধ্যে আত্মা পাঠকদের সন্দেহ করছেন, তাই তারা সন্দেহভাজন যোদ্ধাদের প্রোফাইল এবং ব্যাংক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখতে পারেন। সেই কারণে এখন থেকে আমি আমার আসল নামে যে ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা করতে পারি না। আমার অর্থ এমন একটি অ্যাকাউন্টে রাখা উচিত যাতে কোনো নামের প্রয়োজন হয় না। এখন পর্যন্ত পৃথিবীর অনেক ব্যাংক নামবিহীন অ্যাকাউন্ট সমর্থন করে। এই অ্যাকাউন্টগুলি ব্যক্তির পরিচয় সম্পর্কে চিন্তা করে না, আপনাকে কেবল কিছু পাসওয়ার্ড সেট করতে হবে এবং তারপরে আপনি সেট হয়ে যাবেন। 1. বড় অঙ্কের টাকা আমার আসল ব্যাংক অ্যাকাউন্টে যেতে পারে না। 2. সঠিক সময় না আসা পর্যন্ত আত্মা পাঠক হিসাবে আমার পরিচয় প্রকাশ করা যাবে না। 3. আমি কাউকে বলতে পারব না যে আমি লি ওয়েইকে হত্যা করেছি। 4. আমি আমার পরিবার সহ ড্রাগনের ডিম এবং ওয়ারগোড যুদ্ধের গিয়ার সম্পর্কে কাউকে বলতে পারি না। লু ফেং পরিষ্কার ছিল, এমনকি ক্ষুদ্রতম পদক্ষেপও সবকিছু ধ্বংস করতে পারে। সুতরাং খোলামেলা শকুন, বৃশ্চিক দম্পতির বিরুদ্ধে যাওয়ার জন্য তার যথেষ্ট শক্তি থাকার আগে তিনি অবশ্যই কিছু প্রকাশ করতে পারবেন না। একজন ওয়ারলর্ড লেভেলের যোদ্ধার জন্য কয়েক মিলিয়ন থেকে এমনকি প্রায় 1 বিলিয়ন থাকাটা খুব বেশি কিছু নয়। কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি কোটি কোটি টাকা থাকে, তাহলে শকুন, লি ইয়াও এবং স্করপিয়ান ভেনিনাপোলিনাস সন্দেহজনক হবে না।
মনে রাখবেন যে এই 4 জোট বিশ্বের অর্থনীতির অর্ধেক নিয়ন্ত্রণ করে। অনেক বড় ব্যাংক এই 4 জোটের পতাকার নিচে রয়েছে। তাদের কর্তৃত্বের সাথে তারা সহজেই তাদের গ্লোবাল ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে লু ফেংয়ের সম্পদ খুঁজে বের করতে পারে। শুধুমাত্র একটি নামহীন অ্যাকাউন্ট সবচেয়ে নিরাপদ। এমনকি যদি ব্যাংক নিজেও জানে না যে অ্যাকাউন্টের মালিক কে, তাহলে তদন্তের কথাও বলবেন না। এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস শক্তি। তাই আমি আরও উন্নত 9 স্টেজ থান্ডার ব্লেড স্টেজ কিনব। লু ফেং সামান্য মাথা নাড়ল। এ সময় তার মোবাইল ফোন বাজতে থাকে। হ্যালো, লু ফেং, আপনি এখনো প্রস্তুত? আমি প্রস্তুত, আমি এখন আসছি, লু ফেং হাসতে হাসতে বলল। আমরা সীমা হলের বারে আছি, এখানে আসুন। ঝুলে থাকার পর লু ফেং ছোট সেক্টরের ভিতরে লিমিট হলের দিকে এগিয়ে গেল। অধ্যায় 3.6 নির্দেশ ম্যানুয়াল ক্রয়। লিমিট হলের প্রথম তলায় বারটিতে প্রায় 10 জন যোদ্ধা একে অপরের সাথে গল্প করছিল। আর একটি টেবিলের আশেপাশে থাকা লোকজন ছিল ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্য। শীঘ্রই লু ফেং তাদের দিকে হাঁটা শুরু করে। আরে, লু ফেং, পাগল, তুমি এখানে? বারের সবাই শুভেচ্ছা জানালেন। লু ফেং তাদের জবাব দেওয়ার সাথে সাথে হেসে যাওয়ার পরে তিনি ফায়ার হ্যামার স্কোয়াডের টেবিলে বসেছিলেন। টেবিলের পুরুষরা প্রকৃতপক্ষে গাও ফেং, ওয়েই টাই, ওয়েই কিং, চেন গু, লু ফেং এবং প্রতিবন্ধী ঝাংকে ছিলেন। তারা 6 জন একসাথে বসে পান করে এবং আড্ডা দেয় রাত প্রায় 9টা পর্যন্ত। তারপরে তিনি ঝাংকে যাওয়ার সাথে সাথে তারা চলে যান। শুধু লু ফেং এবং বাকি 4 জন টেবিলে রইলেন। লু ফেং, আপনি কি মনে করেন যে আমরা এই সময় প্রাপ্ত উপকরণগুলি নিয়ে আমাদের কি করা উচিত? গাও ফেং জিজ্ঞাসা করার সাথে সাথে হাসলেন। আমি মনে করি আমাদের কেবল টাকার জন্য এটি বিক্রি করা উচিত। ওয়েই তাই চিৎকার করা ছাড়া সাহায্য করতে পারেনি। লু ফেং মাথা নাড়লেন। ক্যাপ্টেন, আমার অংশের উপকরণের জন্য আমি কিছু অবদানের পয়েন্ট পাওয়ার জন্য ডোজো অফ লিমিটসের কাছে সেগুলি বিক্রি করার প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে আমি শুধুমাত্র একটি দুঃখিত কয়েক শত পয়েন্ট আছে, এমনকি আমার 1 তারকা অবদানের ব্যাংকও নেই। এই কয়েকশো পয়েন্ট প্রাপ্ত হয়েছিল যখন সে তখনকার প্রায় 1,000 সৈনিক স্তরের দানবকে পাগলাটে শিকার করার থেকে পাওয়া সামগ্রীর একটি ছোট অংশ বিক্রি করেছিল। প্রকৃতপক্ষে লু ফেং এর এখনও একটি তারকা অবদানের ব্যাংক নেই। গাও ফেং মাথা নাড়লেন। অন্যরা মাথা নেড়ে হাসতে পারল না। হ্যাঁ, তার আরও কিছু অবদান পয়েন্ট পাওয়া উচিত। প্রচুর পরিমাণে অবদানের পয়েন্ট থাকার মাধ্যমে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। চেন গু হেসে বললেন, উদাহরণস্বরূপ, আপনাকে নিজের নির্দেশিকা ম্যানুয়াল কিনতে হবে। শুধুমাত্র পর্যাপ্ত কন্ট্রিবিউশন পয়েন্ট থাকলেই আপনি ভালো দামে নির্দেশিকা ম্যানুয়াল কিনতে পারবেন। এবং শুধুমাত্র সাধু পদমর্যাদার সাথে আপনি ডোজো অফ লিমিটের বিশেষ প্রশিক্ষণ কক্ষে প্রবেশ করতে পারেন। লু ফেং মাথা নাড়ল। এমনকি কিছু বড় শক্তি সেই অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে উন্নত প্রশিক্ষণ কক্ষগুলি কেনার সামর্থ্য রাখে না। শুধুমাত্র ডোজো অফ লিমিটস এবং থান্ডার ডোজোর মতো বিশাল শক্তি প্রতিটি সদর শহরে এই ধরনের বিশেষ প্রশিক্ষণ কক্ষ তৈরি করতে পারে। যাই হোক, আপনি সেগুলি অ্যাক্সেস করার আগে আপনার অবদানের র্যাঙ্ককে একটি নির্দিষ্ট স্তরে পৌঁছাতে হবে এবং আপনি প্রতি বছর সেগুলিতে প্রশিক্ষণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সময় পান। আমরা এটি এভাবে করব। গাও ফেং একটি কাগজের টুকরো বের করলেন যাতে ফায়ার হ্যামার স্কোয়াডের শিকার করা সমস্ত উপকরণ মুদ্রিত ছিল। এই তালিকায় আমরা এবার যা অর্জন করেছি তা রয়েছে। প্রতিটি উপাদানের নিজস্ব বাজার মূল্য রয়েছে, তাই এই সমস্ত উপকরণের দাম একসাথে যোগ করা হয় প্রায় 2 বিলিয়ন। গাও ফেং তার কণ্ঠস্বর কিছুটা কমিয়ে দিল। এখন একটু দেরি হয়ে গেছে, তাই বারে বেশি লোক নেই। ঠিক আছে, অন্য কেউ শুনতে পেলেও এটা বড় কথা নয়। এই সময়ে শিকারের জন্য লু ফেং এবং আমি প্রধান শক্তি ছিলাম, যখন চেন গু, ওয়েই টাই এবং ওয়েই কিং সমর্থন ছিলাম। তাই চেন গু, ওয়েই টাই এবং ওয়েই কিং প্রত্যেকে 1 শূন্য পান, যা প্রতিটি 2 মিলিয়ন।
লু ফেং এবং আমি প্রত্যেকে ৩-৫ পাই, যা প্রত্যেকে ৭-৭-০ মিলিয়ন। গাও ফেং সবার দিকে তাকালেন, কারোর কোনো আপত্তি নেই। ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা সবাই হেসে উঠল। আপত্তি? তারা সাধারণত ১ বা ২ বছরের মধ্যে ১-০-০ মিলিয়ন আয় করে। এই কতদিন হয়েছে? চেন গু এবং অন্যরা ইতিমধ্যেই ২-২-০ মিলিয়ন আয় করেছেন। অবশ্যই এটি এই সত্যের সাথে যুক্ত যে তারা তাদের দক্ষতা বাড়াতে জেনেটিক ওষুধ ব্যবহার করেছিল। যদি তাদের দক্ষতা না বাড়ে, তাহলে তারা ০০৩ শহরে লু ফেং এবং গাও ফেংকে মোটেও সহায়তা করতে পারত না। লু ফেং, এমন কিছু উপকরণ বাছুন যার মূল্য প্রায় ৭-৭-০ মিলিয়ন। আপনি সিদ্ধান্ত নিন আপনি কিভাবে তাদের সাথে মোকাবিলা করতে চান। গাও ফেং কাগজটি দিয়ে গেল এবং সাথে সাথে বারের দিকে চিৎকার করে বলল, এখানে একটি কলম আনুন। লু ফেং তার সামনের কাগজের দিকে তাকিয়ে তালিকাটি যত্ন সহকারে পরিদর্শন করলেন। কলমটি আসার পরে লু ফেং দ্রুততার সাথে তার পছন্দের উপকরণগুলি পরীক্ষা করে দেখেন। যেহেতু যোদ্ধারা প্রায়শই ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে এবং উপকরণের ক্রেতারা সর্বদা একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, দামগুলি দীর্ঘকাল ধরে পরিষ্কার ছিল। সাধারণত খুব একটা পার্থক্য নেই। লু ফেং, আপনি একটি নির্দেশ ম্যানুয়াল কেনার জন্য অবদানের পয়েন্টের জন্য ডোজো অফ লিমিটসের কাছে উপকরণ বিক্রি করছেন? গাও ফেংকে জিজ্ঞাসা করলেন। আমি ৯ পর্যায়ে থান্ডার ব্লেড এর প্রথম ৪টি পর্যায়ে কেনার প্রস্তুতি নিচ্ছি। লু ফেং অসহায়ভাবে বললেন, আমি কেবল চতুর্থ পর্যায়টি কিনতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত তারা একে একে বিক্রি করে না। আপনি যখন একটি নির্দেশ ম্যানুয়াল ক্রয় করেন, আপনাকে এটি প্রথম স্তর থেকে শুরু করে কিনতে হবে। আসলে লু ফেং ৯ স্টেজ থান্ডার ব্লেডের পঞ্চম পর্যায়টিও কিনতে চেয়েছিলেন। যাই হোক, প্রথম ৫টি ধাপে কেনার জন্য আপনার প্রয়োজন হবে ২ বিলিয়ন, অর্ধেক মূল্য ১ বিলিয়ন। এবং অর্ধেক মূল্যের প্রয়োজন একটি ৩ তারকা অবদান র্যাঙ্ক, যা ১ মিলিয়ন অবদান পয়েন্টের সমতুল্য। আপনি যদি অর্থকে অবদান পয়েন্টে রূপান্তর করেন, তাহলে প্রতিটি অবদান পয়েন্ট ১,০০,০০০ চীনা ডলারের সমতুল্য। মানে ১ বিলিয়ন টাকা লাগবে। অবদান পয়েন্টের বিনিময়ে ডোজো অফ লিমিটসের কাছে উপকরণ বিক্রি করা সস্তা হলেও লু ফেংয়ের কাছে তেমন কিছু নেই। সুতরাং আপাতত তিনি শুধুমাত্র প্রথম ৪টি ধাপ কিনতে পারবেন। ৯ স্টেজ থান্ডার ব্লেড এর প্রথম ৪টি ধাপের দাম ৫,০০,০০ মিলিয়ন, অর্ধেক মূল্য ২,৫০ মিলিয়ন। অর্ধেক মূল্যের প্রয়োজন হল একটি 2 স্টার কন্ট্রিবিউশন র্যাঙ্ক, যা মাত্র ১,০০,০০০ কন্ট্রিবিউশন পয়েন্ট। নির্দেশনায় স্ক্রোল কেনা সত্যি একটি বিশাল অর্থের ডোবা। ওয়ে কিং তার দিকে মাথা নাড়াতে সাহায্য করতে পারেনি। জোট নির্দেশনা ম্যানুয়াল বিক্রি করে অনেক সস্তা দামে ডোজো অফ লিমিটস সম্পূর্ণ মূল্যের তুলনায়। যাই হোক, এটি ডোজো অফ লিমিটের অর্ধেক দামের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। আমি জানি লিমিটসের ডোজোতে ৯ স্টেজ থান্ডার ব্লেডের প্রথম ৪টি ধাপের পুরো মূল্য ৫,০০,০০ মিলিয়ন, অর্ধেক মূল্য ২,৫০ মিলিয়ন এবং এইচআর অ্যালায়েন্সে, যদিও কোনো অবদানের র্যাঙ্কের প্রয়োজন নেই, তবুও এটির খরচ ৪,০০,০০ মিলিয়ন। লু ফেং অসহায়ভাবে মাথা নাড়ল। ডোজো অফ লিমিটের অর্ধেক দাম স্পষ্টতই সবচেয়ে আকর্ষণীয় বিকল্প। দুঃখের বিষয়, সেই অর্ধেক দামের চাহিদাও অনেক বেশি। আমি ইতিমধ্যেই গণনা করেছি যে ডোজো অফ লিমিটে দানব সামগ্রী বিক্রি করা আরও ব্যয় সাশ্রয়ী। দ্বিতীয় দিন, ফায়ার হ্যামার স্কোয়াড সরাসরি জিয়াংনান শহরের এইচআর অ্যালায়েন্স মার্কেটে গিয়েছিল। প্রথমে ক্যাপ্টেন গাও ফেং, ওয়েই টাই, ওয়েই কিং এবং চেন গু বর সেফের মধ্যে রাখা জিনিসপত্র বের করতে গিয়েছিলেন। এরপরে লু ফেং সেই উপকরণগুলি পেয়েছিলেন যা তিনি আগে বেছে নিয়েছিলেন। থরে থরে ব্যাগে রেখে খুলে গেল। এটি ১-২ মিটার উচ্চতায় প্রসারিত না হওয়া পর্যন্ত এটি সমস্ত উপকরণের সাথে ফিট করতে সক্ষম হয়েছিল। গাও ফেং, ওয়েই টাই, ওয়েই কিং এবং চেন গু তাদের সমস্ত উপকরণ এইচআর জোটের কাছে বিক্রি করেছিলেন। একটু দর কষাকষি করার পরে তারা তাদের ধারণার চেয়ে কিছুটা বেশি উপার্জন করেছে।
গাও ফেং 7-8 মিলিয়ন আয় করেছেন, যখন ওয়েই টাই, ওয়েই কিন এবং চেন গু 2-2 মিলিয়নের কিছু বেশি আয় করেছেন। যাও, লিমিট হোলের দিকে যাও। লিমিট হোলটি জিয়ান্নান সদর দফতরের ডোজো অফ লিমিটসের সদর দফতর ছিল, তবে লু ফেং খুব কমই এই জায়গায় যেতেন। গাও ফেং, বিগ ফায়ার কামান। পাগল। লিমিট হলের প্রথম তলায় প্রবেশ করার পর বেশ কয়েকজন যোদ্ধা লু ফেংয়ের দলকে চিনতে পেরে আবেগের সাথে তাদের শুভেচ্ছা জানায়। লু ফেং এবং অন্যরা আড্ডা দেওয়ার সময় হাসল, তাদের বেশিরভাগই একে অপরকে চিনতে পেরেছিল যখন তারা পুনরায় সরবরাহকারী বেশে বিশ্রাম নিচ্ছিল। এবং এখন পর্যন্ত লু ফেং বেশ বিখ্যাত। একটি নীল স্যুট পরা একজন মহিলার নেতৃত্বে লু ফেং এবং অন্যরা একটি লিফটে উঠে 2-3তম তলায় পৌঁছেছিল। দিন, লিফটের দরজা খুলে গেল। দয়া করে আমাকে অনুসরণ করুন, নীল স্যুট পরা মহিলাটি হাসলেন যখন তিনি লু ফেং এবং অন্যদের একটি অফিসে নিয়ে এসেছিলেন। এই অফিসে বসেছিলেন একজন মধ্যবয়সী মহিলা। ফায়ার হ্যামার স্কোয়াড, স্বাগতম। স্বাগত। মধ্যবয়সী মহিলাটি হেসে বললেন, আমার নাম লু ইউন কিন। আমি ম্যানেজার লুর সাথে পরিচিত। লু ফেং হেসে বলল, ম্যানেজার লু, আমরা এইবার আপনার জন্য কিছু উপকরণ নিয়ে এসেছি, একবার দেখুন। এই কথা বলার পরে তিনি তার বিশাল ব্যাগটি মেঝেতে রেখে দড়ি ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ উপকরণ পাশের একটি ধাতব মেশিনে ঢেলে দেওয়া হয়। লু ইউনকিনের চোখ জ্বলে উঠল এবং তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপদ স্থানটি বের করে আনলেন। এটি খোলার পরে তিনি একটি টুল বের করলেন। বিপ 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 বিপ। মেশিনের স্ক্যানিং থেকে প্রতিটি উপাদানের গুণমান, নাম এবং দাম সরাসরি স্ক্রিনে প্রদর্শিত হয়। হাত দিয়ে কিছু পরীক্ষা করার প্রয়োজন ছাড়াই মোট দাম দ্রুত স্ক্রিনে নিজেকে দেখায়। মোট 510 মিলিয়ন এবং 255,000 অবদান পয়েন্ট, লু ইউনকিন হাসতে হাসতে বলেছিলেন। লু ফেং সামান্য মাথা নাড়ল। আপনি যদি ওই জোটের কাছে এই ব্যাচের সামগ্রী বিক্রি করেন, তাহলে আপনি সম্ভবত প্রায় 770 মিলিয়ন উপার্জন করতে পারবেন। এবং লিমিট হলে আপনি মূল্যের প্রায় 2-3 আয় করেন, 510 মিলিয়ন। যদিও আপনি 260 মিলিয়ন হারান, আপনি তার জায়গায় 255,000 অবদান পয়েন্ট অর্জন করেন। আপনি যদি অবদান পয়েন্ট অর্জনের জন্য খাঁটি অনুদানের উপর নির্ভর করেন, আপনার প্রয়োজন 255 বিলিয়ন। অন্য কথায়, লিমিট হলে সামগ্রী বিক্রি করে আপনি প্রতি 10 মিলিয়ন হারান, আপনি 10,000 অবদান পয়েন্ট অর্জন করেন। এটি দান করার চেয়ে 10 গুণ বেশি দক্ষ। স্পষ্টতই ডোজো অফ লিমিটস আশা করে যে প্রত্যেকে তাদের সামগ্রী বিক্রি করে অবদানের পয়েন্ট অর্জন করবে। দান করার ক্ষেত্রে কিছুটা শাস্তি রয়েছে, যেহেতু আপনার শুধুমাত্র একটি অবদান পয়েন্টের জন্য 1,000,000 ডলার প্রয়োজন। আপনি কি নিশ্চিত যে আপনি সেগুলি বিক্রি করতে চান? লু ফেংয়ের দিকে তাকিয়ে লু ইউনকিন হাসলেন। আমি নিশ্চিত। লু ফেং মাথা নাড়ল। HR জোটের বিপরীতে লিমিট হলে কোনো দর কষাকষি নেই। কিন্তু স্বাভাবিকভাবেই সীমা হলের দাম সাধারণত খুব ন্যায্য এবং স্বচ্ছ হয়। আমার যুদ্ধের রেকর্ডে 2টি নিম্নস্তরের কমান্ডার দানব সামগ্রী যোগ করুন, লু ফেং বলেছেন। ঠিক আছে। আপনার যুদ্ধের রেকর্ড অনুসারে আপনার যোদ্ধাদের পদমর্যাদা এখন শিশু পর্যায়ের। ওয়ারলর্ড লু ইউনকিন মাথা নাড়লেন। একজন যোদ্ধার পদমর্যাদা তাদের যুদ্ধের রেকর্ড দ্বারা নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি শিশু পর্যায়ের যুদ্ধবাজ পদে পৌঁছাতে চান তবে আপনাকে 2 নিম্ন স্তরের কমান্ডারকে হত্যা করতে হবে। তবে যুদ্ধের রেকর্ড সাধারণত খুব বেশি নির্ভরযোগ্য নয়, কারণ কেউ জানে না যে আপনি আসলে দৈত্যটিকে নিজেই মেরেছেন কিনা। আপনি সহজেই উপাদান ক্রয় এবং এটি আপনার নিজের ভান করতে পারেন। ফলস্বরূপ, তথাকথিত যোদ্ধা পদমর্যাদা সত্যিই তেমন দরকারি নয়। যোদ্ধাদের বৃত্তে সবাই জানে কে শক্তিশালী আর কে দুর্বল। উদাহরণস্বরূপ, যদি একটি ধনী পরিবারের কোনো শিশু 2টি দল নেতার মৃতদেহ ক্রয় করে
এবং বলে যে সে তাদের হত্যা করেছে, তাহলে তার পদমর্যাদা শিশু পর্যায়ের ওয়ারগড হয়ে যাবে। এবং একবার সে এটি করলে, সে সহজেই অনেক যোদ্ধাকে আকৃষ্ট করবে যারা স্পার চাইছে। তার শক্তি থাকলে কিছুই হবে না। যদি তার শক্তি না থাকে, তাহলে সে যখন একদল ওয়ারলর্ডের কাছে হেঁটে যাবে তখন সে খুবই বিব্রত হবে। তাই বেশিরভাগ মানুষ চেষ্টা করতে ইচ্ছুক নয় এবং তাদের র্যাঙ্ককে এগিয়ে নিতে ইচ্ছুক নয় যতক্ষণ না তাদের কাছে এটির ব্যাক আপ করার পর্যাপ্ত শক্তি থাকে। যখন আমি 2 মাসে প্রায় 1,000 সৈনিক স্তরের দানবকে হত্যা করেছি, তাদের বেশিরভাগই উচ্চ স্তরের সৈন্য, বেশিরভাগ যোদ্ধা নিশ্চিত ছিল যে আমি একজন শিক্ষানবিশ স্তরের যুদ্ধবাজ। যদি তাই হয়, তাহলে আমি সরাসরি আমার যোদ্ধাদের পদমর্যাদা বাড়িয়ে শিশু পর্যায়ের ওয়ারলর্ডে উন্নীত করতে পারি। একই দিনের গভীর রাত পর্যন্ত। লু ফেং এর অডিওভিজুয়াল রুম। দেয়ালে প্রদর্শিত ডিসপ্লে হোম অফ লিমিটস পৃষ্ঠায় প্রবেশ করেছে। এই পৃষ্ঠার সবচেয়ে পরিষ্কার জিনিস এই তালিকা ছিল। নাম: লু ফেং। সেক্স: পুরুষ। ঠিকানা: জিয়াংনান শহর, চীন। যোদ্ধা শনাক্তকরণ নম্বর: 4261205608010002। স্তর: যুদ্ধবাজ, শিশু। অবদান: 255612.2 তারা। ব্যালেন্স: 1189800000 চীনা ডলার। ইন্টারনেট বাজার নির্দেশিকা ম্যানুয়াল 9 স্টেজ থান্ডার ব্লেড। লু ফেং দ্রুত বেতার কিবোর্ডে ট্যাপ করেছেন এবং 9 স্টেজ থান্ডার ব্লেড নির্দেশনা ম্যানুয়াল কেনার জন্য পৃষ্ঠায় প্রবেশ করেছেন। কিছুক্ষণ ব্রাউজ করার পর তিনি প্রথম লাইনটি দেখেন। শীর্ষে 9 স্টেজ থান্ডার ব্লেড সব 9টি পর্যায়ে 100 বিলিয়ন, সম্পূর্ণ মূল্য 50 বিলিয়ন, অর্ধেক দামের প্রয়োজন, 4 তারকা অবদানের র্যাঙ্ক। এটি একটি বিশাল পরিমাণ, জীবনের অমিতের চেয়েও বেশি ব্যয়বহুল, এবং এটির জন্য একটি 4 তারকা অবদানের র্যাঙ্ক প্রয়োজন। লু ফেং তার মাথা নাড়লেন এবং প্রথম 4টি ধাপের জন্য কেনার বোতামে হালকাভাবে ট্যাপ করলেন। আপনি 9 স্টেজ থান্ডার ব্লেড এর প্রথম 4টি ধাপ কিনতে চান কিনা তা নিশ্চিত করুন। আপনাকে 250 মিলিয়ন চীনা ডলার দিতে হবে। নিশ্চিত করুন লু ফেং ট্যাপ করেছে। অনুগ্রহ করে আপনার আঙ্গুলের ছাপ যাচাই করুন এবং আবার নিশ্চিত করুন। লু ফেং ওয়্যারলেস কিবোর্ডের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে তার আঙুল রাখলেন এবং দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। খুবই খারাপ 9 স্টেজ থান্ডার ব্লেডের প্রথম 5টি ধাপে অর্ধেক দামের জন্য 3 তারকা অবদানের র্যাঙ্ক প্রয়োজন কোনো বিকল্প না থাকায় তিনি শুধুমাত্র প্রথম 4টি পর্যায়ে কিনতে পেরেছিলেন। সাধারণত 9 স্টেজ থান্ডার ব্লেড যতই আপনি অগ্রসর হন ততই কঠিন থেকে কঠিন হয়ে যায়। কিছু বিশেষ পরিস্থিতির কারণে তিনি ভাগ্যক্রমে প্রথম 3টি ধাপ শেষ করতে সক্ষম হন। এই চতুর্থ পর্যায়ের সম্ভবত একটি অত্যন্ত দীর্ঘ সময় লাগবে, যদি না আবার বিশেষ কিছু ঘটে। বিপ! আঙ্গুলের ছাপ নিশ্চিত করা হয়েছে। ক্রয় সফল। ডিডাকশন সফল। 9 স্টেজ থান্ডার ব্লেড এর প্রথম 4টি ধাপের নির্দেশিকা 2-4 ঘন্টার মধ্যে মিস্টার লু ফেংয়ের বাড়িতে পৌঁছে যাবে। স্ক্রিনটি ক্রমাগত বার্তাগুলি প্রদর্শন করে। লু ফেং স্বস্তির দীর্ঘশ্বাস ফেললেন। এখন যেহেতু আমি নির্দেশিকা ম্যানুয়াল কিনেছি, আমাকে বুঝতে হবে কিভাবে আমি নিরাপদে ড্রাগনের ডিম, যুদ্ধের ইউনিফর্ম এবং ব্লেড বিক্রি করব। নোট: যারা কৌতূহলী এবং ভুলে গেছেন তাদের জন্য, জীবনের একটি অমিতের বর্তমান বাজার মূল্য 300 বিলিয়ন। অবশ্যই, শুধুমাত্র চাহিদা নেই এবং সরবরাহ নেই। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি। অনগোয়িং।